একটি ছেলে তার অফিসে কাজ করতে করতে তার অফিসেরই একটা মেয়ের প্রেমে পড়ে যায় এবং কিছুদিন বাদেই জানতে পারে যে মেয়েটির 2 মাস পরেই বিয়ে। কিন্তু ছেলেটি যে কোনো মূল্যেই তার প্রেমিকাকে তার কাছে পেতে চায়, আর মেয়েটিকে কাছে পাওয়ার জন্য ছেলেটি ঘটিয়ে ফেলে এক ভয়ানক কাণ্ড, যার ফলে তার জীবন নিয়েই টানাটানি বেঁধে যায়। তো কি ছিল সেই ভয়ানক কাণ্ড, এটাই জানবো এই মুভিতে। তো চলুন শুরু করা যাক সাসপেন্স থ্রিলার মুভি ট্র্যাপ। গল্পের প্রথমে আমরা সূর্য নামে একটি ছেলেকে দেখতে পাই, যে একটি ফোনের কোম্পানিতে কাজ করে, আর ওই কোম্পানিতে নুরি নামে একটি মেয়েও কাজ করে, যাকে সূর্যের খুব পছন্দ। তাই প্রতিদিন সে নুরিকে একবার হলেও ফোন করে এবং তার মনের কথাটি নুরিকে বলতে চায়। তবে যখন নুরি ফোন ধরে তখন সূর্য নুরিকে কি বলার জন্য যে ফোন করেছিল সেটাই ভুলে যায়। তো একদিন সূর্য নুরিকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কি খেতে ভালোবাসো? নুরি বলে হ্যাঁ। সূর্য বলে তাহলে চলো আমরা আজকে একটি রেস্টুরেন্টে খেতে যাই। নুরি এই কথা শুনে সূর্যকে বলে যেতে পারি, তার আগে একটা খেলা খেলতে হবে। সেটা হলো আমি 5 গুনবো, তার মধ্যে তোমার এমন একটি খাবারের নাম বলতে হবে যে খাবারটি আমার পছন্দের। যদি বলতে পারো তাহলে আমি তোমার সাথে রেস্টুরেন্টে খেতে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমি তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না। সূর্য তো খুব চিন্তায় পড়ে যায় এবং চুপচাপ বসে থাকে। এদিকে নুরি 1 থেকে 5 পর্যন্ত গোনা শুরু করে দেয়, আর তখন সূর্য তার প্রিয় খাবার অর্থাৎ পাওভাজির নামটা বলে। আর অবাক করা বিষয় হলো যে এই পাওভাজি নুরিরও খুব পছন্দের। তাই তারা সেদিন অফিসের শেষে দুজন একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে পাওভাজি খেতে খেতে গল্প করতে থাকে। এই সময় নুরি সূর্যকে বলে যে 2 মাস পরে আমার বিয়ে, জানো? সূর্য বলে অ্যারেঞ্জ ম্যারেজ? নুরি বলে হ্যাঁ, তবে 2 মাস পরেই নুরির বিয়ে হতে পারে, কিন্তু তাতে তার প্রেম কিন্তু থেমে থাকেনি। তাই সে সূর্যের সাথে এই 2 মাস চুটিয়ে প্রেম করতে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা একসাথে ঘুরতে থাকে, কখনো পার্কে তো কখনো সমুদ্রে, আবার কখনো বাসে বাসেই তারা প্রেম করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। 3-4 দিন পরেই নুরির বিয়ে। তাই সূর্য আর নুরির সিদ্ধান্ত নেয় যে তারা আজ একসাথে এক ঘরে সারা রাত সময় কাটাবে। তাই সূর্য যে মেসে তার অন্যান্য রুমমেটদের নিয়ে থাকে সেই মেসে সে নুরিকে নিয়ে আসে। তখন তার অন্যান্য রুমমেটরা ঘুমিয়েছিল, তবুও সূর্য খুব সাবধানে সবার চোখ এড়িয়ে নুরিকে নিয়ে তার রুমে চলে আসে। রুমে এসে সূর্য একটি আওয়াজ শুনতে পেয়ে খুব ভয় পেয়ে যায় এবং সে খাটের উপর উঠে বসে পড়ে। নুরি এটা দেখে সূর্যকে বলে কি হলো, তুমি এত ভয় পেয়ে গেলে কেন? আমি তো এই আওয়াজটা মুখ দিয়ে করেছি। সূর্য বলে যে ও তাই বলো, অ্যাকচুয়ালি আমি ইঁদুর না খুব ভয় পাই, আর আমি ভেবেছি এটা ইঁদুরের আওয়াজ। এরপর তারা দুজন সারা রাত একসাথে কাটায়। ভোরবেলা সূর্য নুরিকে বলে যে বিয়েটা ক্যান্সেল করে দাও না প্লিজ। নুরি বলে আর 2 দিন পর আমার বিয়ে, এখন বিয়ে ক্যান্সেল কিভাবে সম্ভব? আর তুমি আমাকে বিয়ে করে এই রুমে এনে রাখবে? সূর্য বলে আমরা নতুন আর একটি রুম ভাড়া নিয়ে নেব, তুমি চিন্তা করো না। নুরি বলে আমাদের কাছে এত টাকা কোথায়, সবকিছু আমি ম্যানেজ করে নেব, তুমি প্লিজ বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে সারা জীবন থেকে যাও। সূর্যের কথা শুনে নুরি রাজি হয়ে যায়। আর ওই দিন থেকেই সূর্য একটি নতুন ঘর খুঁজতে বেরিয়ে পড়ে, যেখানে আগামীকাল থেকে নুরিকে বিয়ে করে সে থাকবে। তবে সে যখন ঘর ভাড়া খুঁজতে যায় তখন তাকে কেউই অ্যাডভান্স টাকা না নিয়ে ঘর ভাড়া দিতে রাজি হয় না। এদিকে সূর্যের কাছেও তেমন নগদ টাকা নেই, তাই সে ওইসব বাড়ির মালিকদের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে সে এই মাসের স্যালারি পেয়েই তাদের টাকাটা দিয়ে দেবে, তারা যেন দয়া করে তাকে একটি ঘর ভাড়া দেয়। কিন্তু সবাই তার সাথে দুর্ব্যবহার করতে থাকে, কেউ তাকে ঘর ভাড়া দিতে রাজি হয় না। সূর্য যখন বাড়ির মালিকদের সাথে কথা বলছিল তখন দূর থেকে একটি ছেলে সূর্যকে লক্ষ্য করে এবং সে যখন দেখে যে সূর্য কোথাও ঘর ভাড়া পাচ্ছে না তখন সেই ছেলেটি সূর্যকে বলে ভাই, আমার কাছে ফ্ল্যাটে একটা রুম আছে, 15,000 টাকা হলে আমি আপনাকে রুমটি দিয়ে দেব। সূর্য রাজি হয়ে যায়। এরপর সেই ছেলেটির সাথে সূর্য সেই ফ্ল্যাটে যায় এবং গিয়ে দেখে যে ফ্ল্যাটটি একদম নতুন এবং সেখানে কোনো লোক এখনো বাস করে না। তাই সে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে এখানে কেউ থাকে না? ছেলেটি বলে যে না, 2 বছর ধরে এই ফ্ল্যাটটি নিয়ে একটি আইনত সমস্যা হওয়ার জন্য এখানে কেউ ফ্ল্যাট কিনতে রাজি হয় না, তবে আপনি এখানে নির্দ্বিধায় থাকতে পারেন, আপনার কোনো সমস্যাই হবে না। এবার ছেলেটি সূর্যকে তার রুমে নিয়ে যায় এবং সমস্ত ঘর ঘুরিয়ে ঘুরিয়ে তাকে সব কিছু বুঝিয়ে দেয়। সূর্য খুব ভালোভাবে সেই রুমটি দেখতে থাকে
আর এই রুমটি পেয়ে সে মনে মনে অনেক খুশিও হয়। তারপর সেই ছেলেটির কাছ থেকে ওই রুমের চাবিটি নিয়ে সে আবার তার সেই পুরনো মেসে ফিরে আসে এবং সেখানে তার যত জিনিসপত্র আছে সব গুছিয়ে সেখানকার রুমমেটদের বলে যে আমি দেশের বাড়ি যাচ্ছি, কিছু আর্জেন্ট কাজ রয়েছে, তাই আসতে লেট হবে, তোরা সবাই ভালো থাকিস। এই বলে সে সেখান থেকে বেরিয়ে তার নতুন ফ্ল্যাটে চলে আসে। আর সে যখন ফ্ল্যাটে ঢুকছিল তখন ওই ফ্ল্যাটের দারোয়ান ঘুমাচ্ছিল, তাই দারোয়ান তাকে লক্ষ্য করেনি। এবার সে রুমে এসে রুমটিকে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে তার ফোনটিকে চার্জে দিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো ফোনটির চার্জারে সমস্যা থাকায় মোবাইলে চার্জ হয় না। এরপর দিন সকালে সূর্য ঘুম থেকে উঠে দেখে যে তার ফোনটা চার্জ হয়নি, তাই সে আর একবার ফোনটাকে চার্জে দেওয়ার চেষ্টা করে ফ্রেশ হতে যায় এবং টয়লেটে গিয়ে দেখে যে কল থেকে পানি পড়ছে না। এরপর সে রান্নাঘরে আসে এবং রান্নাঘরে এসে সেখানেও দেখে যে কলে পানি নেই, তাই সে তার কাছে থাকা খাবার পানি দিয়েই কোনো রকমভাবে কাজ চালিয়ে নেয়। আজ সে খুব ব্যস্ত, কারণ আজ নুরির সাথে তার বিয়ে এবং নুরি তার জন্য অপেক্ষা করছে। তাই সূর্য খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যখন জুতো পরছিল তখন সে পকেটে হাত দিয়ে দেখে যে তার ফোনটা রুমের ভিতরেই রয়ে গেছে। সে ফোনটা আনার জন্য আবার তার রুমের দরজার লক খুলে রুমের ভিতরে ঢোকে, তবে দরজার বাইরের দিকের লকে তার চাবিটা রয়ে যায়। রুমে ঢুকে সে শুনতে পায় যে তার ফোনে কে যেন কল করেছে। সে ফোনটা রিসিভ করে, নুরি ফোন করেছে। সে বলছে যে এত দেরি করছো কেন তুমি, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। সূর্য বলে আমি 5 মিনিটের মধ্যেই আসছি। এই বলে ফোনটা কেটে সে যখন রুম থেকে বাইরে বেরানোর জন্য বের হতে যায় তখন দরজাটি কোনোভাবে লক হয়ে যায় আর চাবিটি দরজার বাইরের লকেই ঝুলতে থাকে। সূর্য তখন ঘরের ভিতর থেকে দরজার লকটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজার লকটি কিছুতেই খোলে না। তখন সে দরজায় জোরে জোরে লাথি মারতে থাকে। তখনও যখন দরজাটি খোলে না তখন সে রান্নাঘর থেকে একটি সাঁড়াশি নিয়ে দরজার লকটি খোলার চেষ্টা করে। এরপরেও যখন লকটি খোলে না তখন সে একটি হেল্প সেন্টার নাম্বারে ফোন করে এবং তাদের বলে যে আমি আমার রুমে আটকে পড়েছি, আপনারা কি এমন একজন ব্যক্তির নাম্বার দিতে পারবেন যে দরজার লক ভাঙতে পারে। এরপর সেই ব্যক্তি তাকে একটি নাম্বার SMS এর মাধ্যমে পাঠায়। সূর্য সেই নাম্বারে ফোন করে এবং তাদের বলে যে তাড়াতাড়ি এসে যেন তারা দরজার লকটি ভেঙে দেয়। তখন ফোনের ওপ্রান্ত থেকে সে কোথায় আছে সেই ঠিকানাটি বলতে বলা হয়। আর ঠিক তখনই সূর্যের মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। সে তখন মোবাইলটি চার্জে বসিয়ে এসিটা অন করে একটু বসে, আর এবার কারেন্টও চলে যায়। সূর্য এখন কি করবে? এদিকে নুরি অপেক্ষা করছে সূর্যের জন্য, আর সূর্য আটকে গেছে নিজের ঘরের ভেতরেই। তাই সে আবার রুমের দরজাটি খোলার চেষ্টা করে, আর ঠিক তখন তার হাতে থাকা সাঁড়াশির আঘাতেই তার হাত কেটে যায়। সূর্য এবার তার রুমের ব্যালকনিতে চলে আসে এবং সেখানে এসে দারোয়ানকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার চিৎকারের আওয়াজ দারোয়ানের কান পর্যন্ত এসে পৌঁছায় না। এবার সে রুমের দরজার কাছে যায় এবং সেখানে গিয়ে আবার চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শোনে না, কারণ ওই ফ্ল্যাটে সূর্য ছাড়া আর কেউই থাকে না। সূর্য তখন ব্যালকনিতে দাঁড়িয়ে অন্য ফ্ল্যাটের লোকজনদের ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাক শোনে না। তাই সে তার মোবাইল ফোনটা আবার অন করার চেষ্টা করে, কিন্তু অন না হওয়ার কারণে সূর্যের মাথা গরম হয়ে যায়। সে মোবাইলটা ধরে ছুঁড়ে মারে, আর এর ফলে তার মোবাইলটা ভেঙে চুরে একদম নষ্ট হয়ে যায়। এভাবেই তার সারাদিন কেটে যায়, কিন্তু কেউ জানতেও পারে না যে একটা ছেলে এত বড় ফ্ল্যাটে আটকা পড়ে রয়েছে। ওই রাতে সূর্য তার কাছে থাকা বিস্কুট আর পানি খেয়েই কাটিয়ে দেয়, কিন্তু নুরি কি করছে? তার সাথে সূর্য আর কোনো যোগাযোগই করতে পারে না। সে কি বাড়ি ফিরে গেল, নাকি তার জন্য অপেক্ষা করে এখনো বসে আছে? পরের দিন সকালে তার কাছে খাবার মতো একটু পানিও থাকে না। এদিকে রুমের একটা কলেও পানি নেই। তাই সূর্য আজকেও এই ঘর থেকে বেরানোর জন্য নানা ধরনের চেষ্টা করতে থাকে। কখনো রান্নাঘর থেকে থালা বাসন এনে ব্যালকনিতে জোরে জোরে মেরে আওয়াজ করতে থাকে, আবার কখনো সাঁড়াশি দিয়ে এবং ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র দিয়ে দরজার লকটি খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু যখন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তখন সে ঘরে থাকা টিভিটা খুলে ব্যালকনি থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়, যাতে কেউ দেখলে বুঝতে পারে যে ফ্ল্যাটের উপর কেউ আটকে আছে। কিন্তু টিভিটা কেউ দেখতে পায় না, আর সেটা পড়ার আওয়াজও কেউ শুনতে পায় না। আর দারোয়ান প্রতিদিনের মতো আজও ফ্ল্যাটের মেইন দরজার সামনে শুয়ে শুয়ে রেডিও শুনছে। তখন সূর্যের মাথায় একটি প্ল্যান আসে। সে ওই ঘরের ভেতরে থাকা কিছু পিসবোর্ড এবং সেভিং ক্রিম ও দাঁত মাজার কলগেট
এইসব সংগ্রহ করে। সেই সেভিং ক্রিম এবং কলগেট দিয়ে ওই পিচবোর্ডের উপরে তার রুমের নাম্বার দিয়ে তার নিচে হেল্প লিখে ব্যালকনি দিয়ে নিচে ছুঁড়ে ফেলে। তবে সেই পিচবোর্ডগুলো একটাও রাস্তায় পড়ে না, কোনোটা কারো বাড়ির ছাদে, আবার কোনোটা কারো বাড়ির টালির উপরে গিয়ে পড়ে। এদিকে তার কাছে থাকা কলগেট আর সেভিং ক্রিমও লিখতে লিখতে শেষ হয়ে যায়। সে এখন কি করবে? তাই সে তার হাতে কেটে যাওয়া জায়গাটিতে নখ ঢুকিয়ে রক্ত বের করে সেই রক্ত দিয়ে ওই পিচবোর্ডের উপরে আবার হেল্প লিখে তার নিচে ফ্ল্যাটের নাম এবং রুমের নাম্বার লিখে নিচে ছুঁড়ে মারে। হ্যাঁ, এবার সে সাকসেস হয়েছে। তার রক্ত দিয়ে লেখা সেই পিচবোর্ডের টুকরোটি একদম ফ্ল্যাটের মেইন গেটের দরজার সামনে পড়েছে। এখনই হয়তো দারোয়ান এই পিচবোর্ড দেখে তার রুমের দরজাটি খুলতে আসবে, এটা ভেবে তার মনে একটা আলাদাই শান্তি লাগছিল। এবং সে ব্যালকনিতে বসে সেই পিচবোর্ডের দিকে লক্ষ্য রাখতে রাখতে যখন পুরো দিনটা কেটে গিয়ে সন্ধ্যা হওয়ার পরেও কেউ যখন দরজা খুলতে আসে না, তখন সে লক্ষ্য করে যে পাশের ফ্ল্যাটের একটি ছাদে একজন মেয়ে ছাদে শুকোতে দেওয়া কাপড় তুলতে এসেছে। সূর্য তখন সেই মেয়েটিকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু আস্তে আস্তে তার গলার স্বর এখন বন্ধ হয়ে আসছে, তাই সেই মেয়েটিও তার আওয়াজ শুনতে পায় না। সূর্যের খুব খিদে লেগেছে, কিছু না খেলে তার শরীর আর চলছে না। তাই রান্নাঘরে রাখা তার বিস্কুটের প্যাকেটটি আনতে যায় সূর্য এবং গিয়ে লক্ষ্য করে যে সেখানে একটা ইঁদুর বসে আছে। আর সূর্য ইঁদুর খুব ভয় পায়, তাই ওই ইঁদুরটা দেখে যখন সে পালিয়ে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিল, তখন দেয়ালে তার মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে সারা রাত সেখানেই পড়ে থাকে। পরের দিন সকালে কোথাও পানি পড়ার আওয়াজে তার ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে সে দেখে রান্নাঘরের কল থেকে পানি পড়ছে। কিন্তু সে ভয় সেই কলের কাছে যেতে পারে না, কারণ ওখানে সে কাল একটি ইঁদুর বসে থাকতে দেখেছে। আর একটু পরেই পানি আবার চলে যায়। সূর্যের পানি খাওয়া আর হয় না। এদিকে কাল রাতে সূর্য পড়ে যাওয়ায় তার চোখের চশমাটাও ভেঙে গেছে। তাই একটা দড়ির সাহায্যে কোনোভাবে সে সেই চশমাটা ঠিক করে আবার চোখে পড়ে আজকেও তার রক্ত দিয়ে সেই পিচবোর্ডের উপর একই কাজ করে ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারে। আর সেই পিচবোর্ডটি সেই ছাদের উপরে গিয়ে পড়ে যে ছাদে কালকে সূর্য একটি মেয়েকে দেখতে পেয়েছিল। এদিকে গতকাল থেকে সূর্য কিছুই খেতে পারেনি, তাই সে যখন একটি পাখি মারার গুলটি তৈরি করছিল, তখন সেই মেয়েটি আজকেও সেই ছাদে কাপড় জামা শুকা দিতে আসে। এটা দেখে সূর্য সেই মেয়েটিকে লক্ষ্য করে কিছু নুড়ি পাথর ওই গুলটির দ্বারা মেয়েটির আশেপাশে ছুঁড়ে মারে। মেয়েটি সেই আওয়াজ শুনতে পায় ঠিকই, কিন্তু সেই আওয়াজের উৎস যে কোথা থেকে আসছে তা সে বুঝতে পারে না। তাই সে প্রতিদিনের মতো আজও তার কাজ শেষ করে নিচে চলে যায়। সূর্যের গলাটাও এখন শুকিয়ে আসছে, এই কারণে একটু পানির খোঁজে সে সারা ঘর ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও একটু পানি সে পায় না। আর এভাবেই তার আজকের রাতটাও কেটে যায়। পরের দিন সকালে ওই ফ্ল্যাটের দারোয়ান দরজার সামনে একটি পিচবোর্ড পড়ে থাকতে দেখে। সেটা সে হাতে তুলে নেয় এবং ভালোভাবে সেখানে কি লেখা আছে সেটা দেখে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না, কারণ সে ইংরেজি লেখা পড়তে পারে না। তাই সেই পিচবোর্ডটি সে দরজার পাশে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে সেই মেয়েটিও আজ আবার ছাদে আসে, আর তখন সে সেই ছাদের উপরে পড়ে থাকা পিচবোর্ডটি দেখতে পায় এবং সেখানের সেই লেখা দেখে ওই ফ্ল্যাটের দিকে ভালোভাবে মেয়েটি দেখতে থাকে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তাই সেই পিচবোর্ডটি নিয়ে ওই মেয়েটি ছাদ থেকে নেমে ওই ফ্ল্যাটের মেন গেটের কাছে যায়, যে ফ্ল্যাটে সূর্য আটকে আছে। আর সূর্য যখন উপর থেকে সেটা দেখতে পায়, তখন সে মনে মনে খুব খুশি হয় এবং ভাবতে থাকে যে আজ তার এখান থেকে মুক্তি। আর সেই মেয়েটি ওই গেটের কাছে এসে দারোয়ানকে ডাকতে থাকে, কিন্তু দারোয়ান কানে কম শোনে। তাই সে প্রথমে মেয়েটির কথা বুঝতেই পারে না। পরে মেয়েটি জোরে জোরে তার সাথে কথা বলতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে এই ফ্ল্যাটে কি কেউ থাকে। দারোয়ান বলে, গত 2 বছর ধরে এই ফ্ল্যাটে আমি একাই থাকি, আর কেউই থাকে না, তুমি এখন আসতে পারো। মেয়েটি তখন গেট থেকে বেরিয়ে যেতে গিয়েও বেরায় না। সে ওই ফ্ল্যাটের সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে থাকে। তবে মেয়েটি বেশ কিছুটা উপরে উঠে আসার পরে আর উপরে উঠতে সাহস পায় না, তাই সে আবার ফিরে যায়। সূর্য এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার উপরে আওয়াজ করছিল, কিন্তু তার আওয়াজ মেয়েটি না শুনেই চলে যায়। আর এভাবেই ওই ঘরে বন্দি অবস্থায় তার আজকের দিনটিও কেটে যায়। আর ওই রাতে সূর্য তার কিছু জামা কাপড় সেই ব্যালকনিতে ভালোভাবে বেঁধে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়
এবং একটু পরে তার খাটের সোফাটা এনেও আগুন লাগিয়ে দেয়, যাতে দূর থেকে কেউ দেখে বুঝতে পারে যে এই ফ্ল্যাটে কেউ একজন রয়েছে। কিন্তু যখন ধাউ ধাউ করে আগুন ধরে ওঠে, তখন বিপদের আশঙ্কা বুঝে সূর্য বাধ্য হয়ে আবার সেই আগুন নিভিয়ে দেয়। আর এভাবেই কখন যেন ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সূর্য বুঝতে পারে যে খিদের জ্বালা এবং পানির তৃষ্ণায় তার শরীর আর চলছে না। সে হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে মারা যাবে। আর ঠিক এই সময় সে কল্পনা করতে থাকে যে সে তার গার্লফ্রেন্ড অর্থাৎ নুরির বিয়েতে গেছে এবং সেখানে নুরি তাকে পাওভাজি খেতে দিয়েছে। তবে যখন সে ওই পাওভাজিটি মুখে দিতে যায়, তখন দেখে যে সেই পাওভাজির ভিতরে একটি আরশোলা পড়ে রয়েছে। এটা দেখে সে নুরির মুখের দিকে তাকায়, আর মুখের দিকে তাকিয়েই সে দেখে যে নুরির মুখের জায়গায় একটি ইঁদুরের মুখ। এটা দেখে সে ভয়ে আঁতকে ওঠে এবং সেই দিন রাতে সে খিদের জ্বালায় ওই রান্নাঘরে সেই বিস্কুটের প্যাকেটটি আনতে যায়। আর তখন সে গিয়ে দেখে যে ওই প্যাকেটে যে কটা বিস্কুট ছিল সেই বিস্কুট কটা সব ইঁদুর খেয়ে নিয়েছে। তাই সে রাতেও তার আর কিচ্ছু খাওয়া হয় না। আর এভাবেই আরও একটি দিনের শুরু হয়। আজ সূর্য পানির তৃষ্ণায় পাগল হয়ে উঠেছে, তাই সে নিজে টয়লেট করে সেই পানি একটি পাত্রে ধরে সেটাই সে খাওয়ার চেষ্টা করে। কিন্তু সেটা খাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। তবে এখন কি হবে? সূর্য কি এখানেই না খেতে পেয়ে মারা যাবে? আর সূর্যের গার্লফ্রেন্ড নুরি বা কোথায়? তার কি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে? সে কি এখন তার বরের সাথে বাসর ঘরে রাত্রি যাপন করছে? এই সবই ভাবতে থাকে সূর্য শুয়ে শুয়ে। এখন সে আর দিন রাতের হিসাব রাখতে পারে না। তার মাথাটা আস্তে আস্তে কাজ করা বন্ধ করতে থাকে। আর তখনই সে লক্ষ্য করে যে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। এটা দেখে সে দৌড়ে ব্যালকনির কাছে আসে এবং বৃষ্টির পানি সে ইচ্ছামতো পান করতে থাকে। এখন সে এত কষ্টের মধ্যেও একটু হলেও খুশি হয়েছে, কারণ আজ সে বুঝতে পেরেছে যে জীবনে পানির ঠিক কতটা গুরুত্ব। এরপর ঘরে পানি ধরে রাখার মতো যেখানে যা পাত্র আছে সব নিয়ে সেই ব্যালকনির কাছে আসে এবং খুব বুদ্ধি করে সব পাত্রে সে পানি ভরে রাখে, কারণ সে তো জানে না যে কবে সে এখান থেকে বেরাতে পারবে। আজ অনেক দিন সে গোসলও করে না, তাই সে ওই পানি দিয়ে মহা আনন্দে গোসলও করে নেয়। গোসল করার পর সে আজকে আর খিদে সহ্য করতে পারে না, তাই সে যে পাখি মারার গুলটিটা বানিয়েছিল সেই গুলটিটি নিয়ে ব্যালকনির কাছে বসে থাকা একটি পাখিকে টার্গেট করে। এবার সে ওই পাখিটিকে জবাই করার জন্য যখন তার কাছে আগায়, তখন তার একটি কথা মনে পড়ে যায়। একদিন নুরি আর সূর্য একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। নুরি খাচ্ছিল চিকেন আর সূর্য খাচ্ছিল নিরামিষ পাওভাজি। তখন নুরি তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন নিরামিষ খাও, চিকেন কেন খাও না? সূর্য বলেছিল নিরপরাধ জীবগুলোকে শুধুমাত্র নিজেদের লোভের কারণে মেরে ফেলতে আমার ভালো লাগে না, এটা একটা খারাপ কাজ। নুরি বলে, ও তার মানে আমি খারাপ কাজ করে বেড়াচ্ছি, তাই তো? সূর্য বলে, না না, তোমার যখন ইচ্ছে হচ্ছে তুমি খাও না, তাতে আমার কোনো প্রবলেম নেই। তখন এই নিরামিষ আর আমিষ খাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর এইসব ভাবতে ভাবতেই সূর্য ওই পাখিটিকে আগুনে পুড়িয়ে একটি জায়গায় রেখে রান্নাঘরে একটি থালা আনতে যায় এবং থালা নিয়ে ফিরে এসে দেখে যে সেই ইঁদুরটা ওই পাখির মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে সূর্য আর ভয় পায় না, বরং সে খুব রেগে যায় এবং রেগে গিয়ে সেই ইঁদুরটাকে ধরে একটি খাঁচার মধ্যে আটকে রাখে। সে ওই ইঁদুরটাকে এক টুকরো মাংসও দেয় আর নিজেও সেই পাখির মাংস খেতে খেতে ইঁদুরটার সাথে কথা বলতে থাকে, কারণ আজ বহুদিন সে কারোর সাথে কথা বলতে পারে না। তাই সে বাধ্য হয়ে ইঁদুরটাকে তার কথা বলার সঙ্গী বানিয়েছে। আর ওই ইঁদুরটির সাথে কথা বলতে বলতে সে আজকের রাত্রিও কাটিয়ে দেয়। পরের দিন ভোরবেলা সে একটি আয়না ভাঙার টুকরো নিয়ে ব্যালকনির কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখার চেষ্টা করে যে সে যে ব্যালকনিটায় রয়েছে এখন দাঁড়িয়ে, ঠিক তার নিচে কি রয়েছে। এটা দেখে সে ইঁদুরটার কাছে ফিরে আসে এবং ইঁদুরটিকে বলে, দেখ ইঁদুর, আমার কাছে এখন বাঁচার একটা মাত্র রাস্তা খোলা আছে, সেটা হলো এই ব্যালকনি থেকে যেভাবেই হোক আমাকে নিচে নামতে হবে। কিন্তু এই ব্যালকনিতে আবার স্টিলের পাইপ দেওয়া, যেটা খুবই মজবুত, আর এটা কাটার জন্য আমার কাছে রয়েছে একটা ভাঙা পাখার ব্লেড আর কিছু জিনিসপত্র, যেগুলো দিয়ে যদি এই পাইপটাকে কেটে ফেলতে যাই আমি, তাহলে হয়তো সেগুলো নিজেই কেটে যাবে। আর যদিও পাইপটা কাটে, তাহলে সেই পাইপটা কাটতে আমার 5 দিন সময় লাগবে, আর এতদিন আমাকে এখানে বেঁচে থাকতে হবে। আর এই ব্যালকনি থেকে যদি আমি কোনোভাবে নামতে না পারি,
আর যদি আমার হাত পা কোনোভাবে স্লিপ কেটে যায় তাহলে সোজা দারোয়ানের সামনে গিয়ে পড়ব। তবে আমার সেই শরীরে আর কোনো প্রাণ থাকবে না। তবুও আমি এখান থেকে বেরানোর শেষ চেষ্টা করবই। এই বলে সে আজকেও একটি পাখি ধরে সেটাকে খেয়ে তার কাজে লেগে যায়। আর এরপর থেকে সে তার কাজ করার সাথে সাথে যখন খিদে লাগে তখন পোকামাকড় আর ওই ধরে রাখা বৃষ্টির পানি খেয়েই বেঁচে থাকে। এভাবেই দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করতে থাকে ব্যালকনির সেই স্টিলের পাইপটি কাটার জন্য, এবং মনে মনে ভাবতে থাকে যে সে যদি এখান থেকে বেরাতে পারে তাহলে সে প্রথমে গিয়ে আগে পাওভাজি খাবে, তারপর বাসের ভিতর ঘামে ভিজে যাওয়া অন্যান্য যাত্রীদের একদম কাছে গিয়ে সে দাঁড়াবে যাতে তাদের গন্ধ তার নাকে আসে। আবার প্রতিদিনের মতো সে বাস কন্ডাক্টরের সাথে বাসের টিকিট নিয়ে ঝগড়া করবে। তো একদিন ভোরে সূর্য আটকে রাখা ইঁদুরটিকে মুক্ত করে দেয় এবং তারপর সে জামা কাপড় পরে রেডি হয়ে ওই ব্যালকনির কাছে আসে আর ব্যালকনির সেই অর্ধেক কাটা স্টিলের পাইপটিকে জোরে জোরে লাথি মারতে থাকে। একসময় পাইপটি সেই জায়গা থেকে ভেঙে যায় আর সূর্য ব্যালকনির সেই জায়গা থেকে নিচের দিকে ঝুলে পড়ে এবং অনেক কষ্টে সে শেষ পর্যন্ত ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারে। আর যখন সে ফ্ল্যাট থেকে মেইন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে সেই দারোয়ান হাতে একটা রেডিও নিয়ে দরজার সামনে বসে আছে এবং সূর্যের দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য দারোয়ানকে কিছু আর বলে না, সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্টে একটি হসপিটালে ভর্তি হয়। আর সেই খবর পেয়ে নুরি সূর্যের কাছে আসে এবং তার পাশে গিয়ে বসে। সূর্য নুরিকে দেখে নুরির হাতটি ধরতে যায়, কিন্তু নুরি তার হাতটি সরিয়ে নিয়ে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। নুরির এই আচরণই বলে দেয় যে নুরি এখন আর সূর্যের নেই, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। প্রশ্ন আপনাদের কাছে, তাদের ভালোবাসা চিরতরে হারিয়ে যাওয়ার পিছনে আসল দোষটি কার? আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।